নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। আজ আমরা ভারতের এমন এক কোণায় যাচ্ছি যেখানে ইতিহাস আর কিংবদন্তি দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। একদম। আসামের মায়ং গ্রাম। হ্যাঁ, মায়ং, ব্রহ্মপুত্র নদের তীরে একটা শান্ত সবুজ গ্রাম। বাইরে থেকে দেখলে মনে হবে আর 5টা সাধারণ গ্রামের মতোই। ঠিক, সাধারণ ঘরবাড়ি, দিগন্ত বিস্তৃত কৃষিজমি। কিন্তু এই শান্ত চেহারার আড়ালেই তো লুকিয়ে আছে আসল পরিচয়টা, তাই না? ঠিক তাই। এই গ্রামকেই বলা হয় ভারতের কালো জাদুর দেশ। এখানে নাকি এমন সব ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ঠিক ব্যাখ্যা করা যায় না। গুয়াহাটি থেকে খুব বেশি দূরেও নয়, মাত্র 40 কিলোমিটার। অথচ মনে হয় যেন অন্য এক জগতে এসে পড়েছি। বহু পুরনো নথিতেও এর উল্লেখ পাওয়া যায়। ধরুন, মুঘল যুগের পর্যটকরা, তারা পর্যন্ত এখানকার অদ্ভুত সব আচারের কথা লিখে গেছেন। হ্যাঁ, অসুস্থকে সুস্থ করে তোলার ক্ষমতা, বন্য জন্তুকে শান্ত করে ফেলা, এসবের কথা। এমনকি আমি পড়েছি বন্ধমুঠি থেকে মুদ্রা অদৃশ্য করে দেওয়ার মতো কথাও লেখা আছে। আর এই সব কিছুর উৎস কি? উৎস হিসেবে বারবার যেটার কথা উঠে আসে সেটা হলো অথর্ববেদ। বিশ্বাস করা হয় যে গ্রামবাসীদের পূর্বপুরুষরা অথর্ববেদের মন্ত্র অভ্যাস করতেন। আচ্ছা। আর এই মন্ত্রগুলোর মাধ্যমেই নাকি প্রকৃতি, আত্মা, এমনকি মানুষের মনকেও নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। মানে এটা শুধু বিশ্বাস নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক জ্ঞান চর্চা। এই জ্ঞানচর্চারই বোধহয় সবচেয়ে বড় প্রমাণ হিসেবে একটা ঘটনার কথা বলা হয়। সেই অদৃশ্য হয়ে যাওয়া সেনাবাহিনীর গল্পটা তো। হ্যাঁ, প্রায় 700 বছর আগের ঘটনা, 1337 সাল। সুলতান মোহাম্মদ শাহ প্রায় 1 লক্ষ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী নিয়ে আসাম আক্রমণ করতে এসেছিলেন। কিন্তু মায়ংয়ে পৌঁছানোর পর সেই বিশাল সেনাবাহিনী সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এটাই তো সবচেয়ে রহস্যময় অংশ। তারা পরাজিত হলো বা পালিয়ে গেল এমন কোনো চিহ্ন নেই, কোনো মৃতদেহ, কোনো অস্ত্র, কিচ্ছু না। কিচ্ছু পাওয়া যায়নি। যেন মাটি গিলে ফেলেছে। স্থানীয় কিংবদন্তি তো এটাই বলে যে মায়ংয়ের তান্ত্রিক গুরুরা মন্ত্র ব্যবহার করে পুরো সেনাবাহিনীকে বাতাসে মিলিয়ে দিয়েছিলেন। মুঘল ঐতিহাসিকরাও তো এই ঘটনার কথা লিখেছেন, তাই না? লিখেছেন, কিন্তু তারাও কোনো স্পষ্ট কারণ দিতে পারেননি। মানে ঐতিহাসিকরা কয়েক শতাব্দী ধরে এটা নিয়ে বিতর্ক করেছেন, কিন্তু কোনো বড় যুদ্ধের প্রমাণ বা সেই সেনাবাহিনীর কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাননি। 1 লক্ষ সৈন্য, সংখ্যাটা অবিশ্বাস্য। হ্যাঁ, যদিও সংখ্যাটা হয়তো কিছুটা অতিরঞ্জিত, মধ্যযুগের ইতিহাসে এটা প্রায়ই দেখা যেত, কিন্তু সেনাবাহিনীটা যে বিশাল ছিল তাতে কোনো সন্দেহ নেই। আর এই ঘটনার পরেই তো মায়ংয়ের খ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়ল। একদম। আর জায়গাটা ভারতের গুপ্তবিদ্যা শিক্ষার একটা গোপন রাজধানী হিসেবে পরিচিতি পেল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামে বেজ বা নিরাময়কারীদের জন্ম হয়েছে। ঠিক, যারা প্রাচীন তন্ত্র, ধ্যান আর নানা রকম ভেষজ ব্যবহার করে মানুষের চিকিৎসা করতেন। তাদের অলৌকিক ক্ষমতার কথাও শোনা যায়, যেমন ধরুন এক কথায় রক্তপাত বন্ধ করে দেওয়া, বা স্পর্শের মাধ্যমে পক্ষাঘাত সারিয়ে তোলা, বাতাসে নাম ফিসফিস করে হারিয়ে যাওয়া পশুকে ফিরিয়ে আনা। এগুলো তো অবিশ্বাস্য। চোখ দিয়ে সম্মোহিত করা, বা কি বলে, স্পর্শ না করে বস্তু সরানোর কথাও বলা আছে। বাইরের লোকেরা তো নিশ্চয়ই ভয় পেত। অবশ্যই, কিন্তু গ্রামের ভেতরে তারা ছিলেন অত্যন্ত সম্মানিত। তারা ছিলেন সংরক্ষক, শিক্ষক আর সেই গোপন জ্ঞানের রক্ষক। আচ্ছা, এই জ্ঞান কি শুধু মুখে মুখেই চলতো? এর কোনো লিখিত প্রমাণ আছে? আছে, আর সেটাই রহস্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। 1970-এর দশকে গবেষকরা মায়ংয়ে আসেন। হ্যাঁ। আর তারা সংস্কৃতে হাতে লেখা মন্ত্রে ভরা প্রচুর তালপাতার পাণ্ডুলিপি আবিষ্কার করেন। ও, এই পাণ্ডুলিপি আর অন্যান্য জিনিস, যেমন ধরুন আচার অনুষ্ঠানের ছোড়া, তাবিজ, এগুলো এখন গ্রামের মায়ং সেন্ট্রাল মিউজিয়ামে রাখা আছে। কিন্তু এই পাণ্ডুলিপিগুলোর ভাষা? ওটাই তো আসল ব্যাপার। ভাষাটা আজও পুরোপুরি অনুবাদ করা সম্ভব হয়নি। কেন? কোনো অজানা লিপি নাকি? ঠিক অজানা নয়, কিন্তু এর গঠনটা খুব অদ্ভুত। স্থানীয়রা বলেন এই ভাষাটা নাকি পড়ার বা বোঝার জন্য তৈরি হয়নি। তাহলে? এটা তৈরি হয়েছিল সঠিক সুরে সঠিক উচ্চারণে বলার জন্য। তাদের বিশ্বাস, শব্দের অর্থের চেয়ে তার উচ্চারণ আর ধ্বনিতরঙ্গ অনেক বেশি শক্তিশালী। তার মানে বিজ্ঞান আর বিশ্বাসের একটা সংঘাত এখানে স্পষ্ট। একেবারেই। বিজ্ঞানীরা তো এইসব ঘটনাকে লোককথা, মনস্তত্ত্ব বা নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেন।
কিন্তু যারা ওখানে গেছেন তাদের অভিজ্ঞতা? সেটাই তো মজার ব্যাপার। সবচেয়ে যুক্তিবাদী দর্শনার্থীরাও স্বীকার করেন যে মায়ঙের মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। যেমন? কেউ কেউ বলেন ওখানকার বাতাসে মাথা কেমন হালকা হয়ে যায়, একটা ঘোর লাগার মতো অনুভূতি। আচ্ছা। অন্যরা জঙ্গলে হাঁটার সময় সময়ের জ্ঞান হারিয়ে ফেলার কথা বলেন। এমনকি কিছু দর্শনার্থী দাবি করেন যে আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও তারা স্পষ্ট মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পান। অদ্ভুত। কিন্তু স্থানীয়রা কি বলেন? তারা কি এটাকে কালো জাদু বলেন? না না, একদমই না। তাদের কাছে এটা কালো জাদু নয়। তাদের কাছে এটা একটা প্রাচীন জ্ঞান, শক্তি আর ইচ্ছার বিজ্ঞান। তার মানে এর উদ্দেশ্য ক্ষতি করা ছিল না? তাদের মতে কখনোই না। উদ্দেশ্য ছিল নিরাময় করা, রক্ষা করা, আর মানুষকে এটা মনে করিয়ে দেওয়া যে যদি প্রকৃতির সাথে সঠিকভাবে কথা বলা যায় তবে প্রকৃতি শোনে। আর বাইরের লোকেরা এটাকে ভুল বুঝে ডাইনিবিদ্যা নাম দিয়েছে। ঠিক তাই। তাহলে আজকের মায়ং কেমন? আজকের মায়ং আবার একটা সাধারণ গ্রামের মতোই। দিনের বেলায় শিশুরা নদীর ধারে খেলা করে, কৃষকরা মাঠে কাজ করে, সকালবেলা নদীর জল থেকে কুয়াশা ওঠে, খুব শান্ত। কিন্তু রাত নামলে? রাত নামলে যখন বাতাসটা স্থির হয়ে যায় তখন গল্পগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে। বলা হয় পুরনো মন্ত্রগুলো এখনো বাতাসে প্রতিধ্বনিত হয়। হ্যাঁ, আর পূর্ণিমার রাতে নাকি জঙ্গলের গভীর থেকে মাদলের একটা ক্ষীণ তালও শোনা যায়। একজন স্থানীয়র একটা কথা দিয়েই হয়তো পুরো ব্যাপারটা বোঝা যাবে। তিনি বলেছিলেন, মায়াঙ্ক থেকে জাদু কখনো হারিয়ে যায়নি। সূর্য উঠলে তা কেবল লুকিয়ে পড়ে। অসাধারণ একটা কথা। এই একটা বাক্যেই যেন পুরো গ্রামের রহস্যটা ধরা আছে। এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ভারতে এমন একটা ছোট গ্রাম রয়েছে যেখানে একটা গোটা সেনাবাহিনী অদৃশ্য হয়ে গিয়েছিল। আর যেখানে বিশ্বাস, ভয় এবং রহস্য আজও একসাথে বাস করে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।